আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। স্বনির্ভর, নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় বিএনপি সরকারের লক্ষ্য। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দুর্নীতিবাজদের সিন্ডিকেট নির্মূলের প্রত্যয়। রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে কঠোর নির্দেশনা প্রধানমন্ত্রীর। অর্থনীতি পুনরুদ্ধার ও আইনশৃঙ্খলা উন্নতিতে 180 দিনের অগ্রাধিকার ভিত্তিক কর্মপরিকল্পনা। জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি তারেক রহমানের বিনম্র শ্রদ্ধা। জিয়া উদ্যানে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধি সৌধে নবনির্বাচিত প্রধানমন্ত্রী। জনপ্রত্যাশা পূরণের অঙ্গীকার নবনির্বাচিত মন্ত্রী প্রতিমন্ত্রীদের। ন্যায় বিচার নিশ্চিতের আশ্বাস। বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা চালুর আকাঙ্ক্ষা। দ্রুত স্থানীয় নির্বাচনের প্রতিশ্রুতি ফখরুলের। জুলাই সনদের বাস্তবায়ন না করলে কোনো ছাড় দেওয়া হবে না, হুঁশিয়ারি জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের। রাজধানীতে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশগ্রহণ। রমজানে প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি শুরু। সংশোধিত ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি নির্ধারণ। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন। এবং দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। বৃহস্পতিবার থেকে রোজা শুরু। নিত্যপণ্য কিনতে শেষ মুহূর্তে বাজারে ক্রেতাদের ভিড়। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। একটি স্বনির্ভর, নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় বিএনপি সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের স্বস্তি ফিরে আনাই বিএনপির প্রধান অগ্রাধিকার। রমজানের পবিত্রতা রক্ষায় ব্যবসায়ীদের অধিক মুনাফা করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, দুর্নীতিবাজদের সিন্ডিকেট নির্মূল করা হবে। তিনি বলেন, দল মত নির্বিশেষে সরকারের প্রতি সবার অধিকার সমান। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। ফ্যাসিবাদের দুর্নীতি দুঃশাসনে পর্যুদস্ত দেশ গড়ার পাহাড় সম চ্যালেঞ্জ নিয়ে প্রায় 2 দশক পর সরকার গঠন করেছে বিএনপি। সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। জবাবদিহিমূলক সরকার গঠনের অঙ্গীকার নিয়ে তারেক রহমানের নেতৃত্বে যাত্রা শুরু করেছে বিএনপি সরকার। দাবেদার মুক্ত বাংলাদেশে জনগণের ভোটে, জনগণের কাছে জবাবদিহিমূলক একটি নতুন সরকার যাত্রা শুরু করেছে। দায়িত্ব গ্রহণের প্রথম দিনে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, হাজারো শহীদের প্রাণের বিনিময়ে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এসেছে, তা রক্ষা করবে বিএনপি সরকার। প্রতিটি নাগরিকের জন্যই এই দেশকে আমরা একটি নিরাপদ ভূমিতে পরিণত করতে চাই। একটি স্বনির্ভর, নিরাপদ, মানবিক, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় বিএনপি সরকারের লক্ষ্য। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি, নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে আমাদের সরকারের প্রধান অগ্রাধিকার। জননিরাপত্তা প্রতিষ্ঠাই হবে সরকারের প্রথম কাজ জানিয়ে তারেক রহমান বলেন, দেশের সরকারি, বেসরকারি ও সাংবিধানিক প্রতিষ্ঠান থাকবে দলীয় প্রভাবমুক্ত। দেশের প্রতিটি সাংবিধানিক এবং সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান চলবে বিধিবদ্ধ নীতি নিয়মে। দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব, প্রতিপত্তি অথবা জোর জবরদস্তি নয়। আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। দেশবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে আত্মশুদ্ধির মাসে ব্যবসায়ীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায়, এ ব্যাপারে ব্যবসায়ীরা দয়া করে সতর্ক থাকবেন। হাজারো প্রাণের বিনিময় একটি মাফিয়া সিন্ডিকেটের পতন ঘটিয়ে রাষ্ট্র এবং সরকারের জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়েই আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছি। বিএনপি সরকার সকল ক্ষেত্রেই অনাচার, অনিয়মের সকল সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর ইনশাআল্লাহ। যানজটের জনদুর্ভোগ লাঘবে রেল, নৌ, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের কার্যক্রম সমন্বয় করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। জনগণ নিরঙ্কুশ সমর্থন দিয়ে দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নের যে সুযোগ দিয়েছে তা পূরণ করবে বিএনপি সরকার। বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন।
সকল পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ দিয়েছেন। এখন এই সুযোগকে কাজে লাগিয়ে সকল অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের। অঙ্গীকার পূরণের এই যাত্রা পথে আমরা ভবিষ্যতের দিনগুলোতেও আপনাদের অব্যাহত সমর্থন প্রত্যাশা করি। তারেক রহমান বলেন, বিএনপি সরকার বিশ্বাস করে দল, মত, ধর্ম, দর্শন যার যার, রাষ্ট্র সবার। দেশের প্রত্যেক নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠাই বিএনপির লক্ষ্য। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। এর আগে মন্ত্রিসভার বৈঠকে পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীতে সচিবালয়ে মন্ত্রিপরিষদের প্রথম বৈঠকে রমজানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন তিনি। এছাড়া 180 দিনের মধ্যে অর্থনীতি পুনরুদ্ধার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলার উন্নতি সহ বেশ কিছু কর্মপরিকল্পনা অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নেরও উপদেশ দেন তারেক রহমান। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর দায়িত্ব নিয়ে বুধবার প্রথম মন্ত্রিসভার সৌজন্য বৈঠকে আসেন বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। 59 জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নিয়ে বৈঠকটির সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। পরে সচিবদের সাথেও বৈঠক করেন তিনি। এ সময় কয়েকটি মন্ত্রণালয়ের প্রতিবেদনও দেখেন তারেক রহমান। দীর্ঘ প্রায় 2 ঘণ্টা বৈঠক শেষে বেরিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন মন্ত্রিপরিষদের সদস্যরা। প্রধানমন্ত্রী আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন যে জনগণ আমাদের কাছ থেকে যে সুশাসন এবং জবাবদিহিতা চায়, সেক্ষেত্রে আমরা স্ব মন্ত্রণালয়ের যারা দায়িত্বে আছি তারা যেন যে কোনো ধরনের প্রভাব এবং স্বজনপ্রীতি ঊর্ধ্বে থেকে কাজ করি এবং বিশেষ করে দুর্নীতির প্রশ্নে যেন আমাদের একটা শক্ত অবস্থান থাকে। জনগণের সমর্থন থাকায় প্রধানমন্ত্রী তার দল বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সচিবদের সহযোগিতা চেয়েছেন বলেও জানিয়েছেন মন্ত্রীরা। 180 ডেজের একটা প্রায়োরিটি নির্ধারণ করেছি, সেটা পরে আপনারা জানতে পারবেন, আরও পরে ডিসাইড হবে। সরকারের অগ্রাধিকার বিবেচনায় আমরা প্রাথমিকভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং সরবরাহ চেইন আর কি সাপ্লাই চেইন ঠিক রাখা, আর বিদ্যুৎ এবং জ্বালানি সেক্টরে যাতে কোনো সমস্যা না হয়, গ্যাস এবং বিদ্যুতে, সেটার প্রতি লক্ষ্য রাখা। দিজ আর দি প্রায়োরিটিস। বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং রপ্তানি খাত সম্প্রসারণে কার্যকর পদক্ষেপ নেয়ার বিষয়েও বৈঠকে অনুশাসন দিয়েছেন দেশের 11তম প্রধানমন্ত্রী তারেক রহমান। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার প্রথম কর্মদিবসের সকালে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারেক রহমান। সাভারের জাতীয় স্মৃতিসৌধে নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয়ের মাধ্যমে সরকার গঠনের পর প্রথম কর্মদিবসে মন্ত্রিসভাকে সাথে নিয়ে স্বাধীনতার বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 11টায় প্রধানমন্ত্রী হিসেবে জাতির বীর সন্তানদের স্মৃতির বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারেক রহমান। এ সময় রাষ্ট্রীয় সালাম জানায় সশস্ত্র বাহিনীর চৌকস দল। বিউগলে বেজে ওঠে করুণ সুর। পরে মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে আরও একবার মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর ও স্মৃতিসৌধ প্রাঙ্গণে পারিজাত গাছের চারা রোপণ করেন তিনি। এ সময় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, দেশের মানুষের ভোগান্তি দূর করে স্বস্তি দেয়াই নতুন সরকারের প্রাধান্য। আমরা নিজেরা খরচ কম করতে হবে। দেশের মানুষের জন্য যত বেশি সম্পদ আমরা জমাতে পারি ততগুলো আমরা ব্যয় করতে পারবো। অন্যদিকে দেশের মানুষের ভোগান্তি যত কমাতে পারি, মানুষের স্বস্তিতে থাকবে, কাজ করতে পারবে। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ ও রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন তারেক রহমান। কবর জিয়ারত শেষে সরকারের পরিকল্পনা নিয়ে কথা বলেন মন্ত্রিসভার সদস্যরা। জনগণের প্রত্যাশা অনেক,
কঠিন দায়িত্ব, গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই দায়িত্বটুকু যেন আমরা মনের মতো করে একটা দেশপ্রেমিক সরকার যেভাবে করা দরকার, সব কিছুর ঊর্ধ্বে একটা দুর্নীতিমুক্ত প্রশাসন, দুর্নীতিমুক্ত অবস্থান থেকে এই কথাটা বলছি। রাজনৈতিক অঙ্গীকার হচ্ছে বাংলাদেশে একটা গণতান্ত্রিক রূপান্তর ঘটানো, সেটা যেমন শাসনতান্ত্রিক দিক থেকে, ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহির দিক থেকে, তেমনি একটা গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার মধ্যে দিয়ে, যেখানে সুযোগের সমতা তৈরি হবে, আমাদের খেটে খাওয়া মানুষ তার ন্যায্য হিস্সা পাবে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে হবে, সেটি না হলে আমাদের অনেক উন্নয়ন টেকসই হচ্ছে না, অনেক অপচয় হচ্ছে, অর্থনীতির উপর চাপ পড়ছে এবং বড় বড় প্রকল্পের সুফল মানুষ পাচ্ছে না। যারা বৈদেশিক মুদ্রা আনে, আমাদের দেশকে স্বাবলম্বী করার চেষ্টা করে, তাদের সম্বন্ধে তাদের কোনো রকমের ভ্রুক্ষেপ নাই, সেগুলি বিষয়ে আমরা চিন্তা করেছি এবং একটা সুন্দর প্রেসি আমরা তৈরি করেছি, হাউ টু হ্যান্ডেল ইট। সেখান থেকে প্রথমবারের মতো মন্ত্রিপরিষদ বৈঠকে অংশ নিতে সচিবালয়ে যান নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। সচিবালয়ে প্রথম কর্মদিবসে যোগ দিয়ে জনপ্রত্যাশা পূরণের অঙ্গীকার করলেন নবনির্বাচিত মন্ত্রী প্রতিমন্ত্রীরা। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের অর্থনীতিতে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হবে। সবার জন্য ন্যায় বিচার নিশ্চিতের আশ্বাস দিলেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আর শিক্ষামন্ত্রী আ.ন.ম ইহসানুল হক জানান, দেশে বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা চালু করা হবে, পর্যালোচনা করা হবে পাঠ্যসূচি। কথা বলেন আরও কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রী। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। সচিবালয়ে আবারও নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের যোগদান, তাদের স্বপ্ন দেখানো বক্তব্যে আবারও আশায় বুক বাঁধছেন দেশের মানুষ। দেশের ভঙ্গুর অর্থনীতিকে এগিয়ে নেয়ার কথা জানান নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আর আইনের শাসন প্রতিষ্ঠার কথা জানান আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। এই সরকারের উপরে মানুষের যে পাহাড় সমান প্রত্যাশা আছে, সেই প্রত্যাশা পূরণ করা, এটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই প্রত্যাশা পূরণ করতে যে আমরা নিরন্তরভাবে কাজ করে যাব। এই আকাঙ্ক্ষা পূরণ করতে হলে উই হ্যাভ টু থিঙ্ক আউট অফ দ্য বক্স। আমরা ওই ট্রেডিশনাল ইকোনমিক প্রসেসে যদি চলতে থাকি, তাহলে কিন্তু আবার একই জিনিস হবে। নতুন সরকারের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ। প্রথম চ্যালেঞ্জ এই ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহি তৈরি করা, প্রতিষ্ঠান গড়ে তোলা। দুর্নীতি দূর করে বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা চালুর কথা জানান শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রী। আমাদের শিক্ষা ব্যবস্থাকে যুগ উপযোগী শিক্ষা ব্যবস্থা করতে হবে। আমাদের কম্পিট করতে হবে ওয়ার্ল্ড অন্যান্য কান্ট্রিগুলোর সাথে। কারিকুলাম চেঞ্জ নয়, রিভিউ হবে। আমি এবং আমাদের প্রতিমন্ত্রী ববি হাজরা সাহেব, আমরা দুজনেই আপনাদের কাঠ গড়ায় দাঁড়াবো কিছুদিন পরে, তখন উত্তর দেব। নতুন মন্ত্রীরা জানান, বিগত সরকারের অনিয়ম আর বিতর্কিত কাজ আর হতে দেবেন না তারা। বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, সেটা পরিবেশের দিক থেকে হোক, সেটা খাদ্য উৎপাদনের দিক থেকে হোক, সর্বদিক থেকেই আমাদের চেষ্টা থাকবে যেন মানুষের প্রত্যাশা পূরণ করতে পারি। সবার ঊর্ধ্বে উঠে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতায় সুন্দরভাবে যেন সব দায়িত্বটুকু পরিচালনা করতে পারি। দোয়া করবেন সবাই ইনশাআল্লাহ। দেশটাকে একটা নতুন অবস্থার মধ্যে নিয়ে আসা, আমরা বাংলাদেশকে একটা আধুনিক যুগোপযোগী এবং নতুন ধরনের স্বপ্ন নিয়ে আমরা বাংলাদেশটাকে গড়ে তুলব। গণমাধ্যমের মতো এরকম পেশায়, সম্মানিত পেশায় যারা কাজ করেন, তাদেরকে যদি সারাক্ষণ উল্টো একটা নজরদারির মধ্যে থাকতে হয়, এই সমস্যা যেহেতু আমরা জানি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু তার পরিকল্পনার মধ্যে গণমাধ্যমের স্বাধীনতার পরিকল্পনা দিয়েছেন, ফলে আমরা বাংলাদেশে একটা ভয়মুক্ত গণমাধ্যমের পরিবেশ তৈরি করবো ইনশাআল্লাহ। পুরাতন আমলাতন্ত্রের নতুন মন্ত্রীদের যাত্রা শুরু, তাদের উপর জনগণের প্রত্যাশা অনেক। আশার কথাও শুনিয়েছিলেন তারা। সে আশার বেলুন উড়বে নাকি চুপসে যাবে, কিছুদিনের মধ্যেই তা দৃশ্যমান হবে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, সচিবালয়, ঢাকা। নাগরিক সেবা নিশ্চিতে দ্রুত পৌর, সিটি কর্পোরেশন এবং উপজেলা নির্বাচন আয়োজন করা হবে বলে ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সচিবালয়ে দায়িত্ব নিয়েই এমন কথা বলেন তিনি। এছাড়া দায়িত্ব নেওয়া সব মন্ত্রী প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি স্তরে দুর্নীতিমুক্ত করা হবে। মনির হোসেন তপু রিপোর্ট। জনগণের ভোটে নির্বাচিত সরকার পেয়ে দীর্ঘ 18 মাস পর কর্মচাঞ্চল্য ফিরে পেয়েছে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়।
স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর একে একে সচিবালয়ে প্রবেশ করেন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। সাধারণ মানুষের সমস্যা সমাধানের পাশাপাশি দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোকে নজরদারির আওতায় আনার আশ্বাস দিলেন স্থানীয় সরকার মন্ত্রী। এগুলো যত দ্রুত সম্ভব আমরা এগুলো নির্বাচনের ব্যবস্থা করব, যত দ্রুত সম্ভব। এটা আপনার তো আরেকদিন সম্ভব না, বাট উইল ইমিডিয়েটলি ট্রাই টু গো ফর দ্যাট। একটা বড় ঝড় গেছে আমাদের, একটা বিপ্লব হয়েছে, বিদ্রোহ হয়েছে, আপনার গণ অভ্যুত্থান হয়েছে। এই সব মুহূর্তের মধ্যে সব ঠিক হয়ে যাবে এটা মনে করার কারণে 1-1.5 বছর আমরা পার হয়েছি। আপনার ইন্টারিম গভর্নমেন্ট, এরা একটা ইলেকশন দিয়ে গেছে, ইলেকশন করে একটা গভর্নমেন্ট হয়েছে, ইলেক্টেড গভর্নমেন্ট হয়েছে। এটা একটা বড় অ্যাচিভমেন্ট। রমজানে দেশে পর্যাপ্ত মজুদ ও সরবরাহ রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আমাদের হাতে যে পরিমাণ মজুদ আছে, বাজারে যে পরিমাণ পণ্য আছে, বিশেষ করে রোজায় যেগুলির ভোগ বেড়ে যায় সেগুলির সেই হিসাবে আমরা দেখছি যে আমরা কমফোর্টেবল পজিশনে আছি, সুতরাং শঙ্কার কোনো কারণ নেই। দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় জোরালো পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান অনেক মন্ত্রী প্রতিমন্ত্রী। দেয়ার উইল বি নো করাপশন, করতে পারবে না কেউ ইনশাআল্লাহ। সিন্ডিকেট ভেঙে দেব। যে আমরা মানুষের সেবক, আমরা মানুষের জন্য কাজ করতে এখানে এসেছি এবং আমরাই পারবো হচ্ছে দেশে একটি ভবিষ্যতে অত্যন্ত পজিটিভ একটি পরিবর্তন নিয়ে আসতে। নির্বাচনে আমাদের 31 দফাতে প্রতিশ্রুতি আছে যে আমরা কৃষি কার্ড বিতরণ করব, সেটি নিয়ে ইনশাল্লাহ আমরা যাতে সঠিকভাবে সেই কার্ডটি বন্টন করতে পারি সেই ব্যাপারে আমরা সার্বিক পদক্ষেপ নেব ইনশাল্লাহ। জন আকাঙ্ক্ষা এবং প্রতিশ্রুতি পূরণে প্রথম দিনেই নানা ঘোষণা দেন তারা। প্রাণ ফিরে পেয়েছে সচিবালয়। মন্ত্রীরা দায়িত্ব নিয়ে বলেন, আগের সব দুর্নীতি এবং অনিয়মের লাগাম টানা হবে, একই সাথে ঢেলে সাজানো হবে সব কিছু। কিছুদিনের মধ্যে এর সুফল পাবে সাধারণ মানুষ। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন না করলে কোনো ছাড় দেওয়া হবে না বলে সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর মিরপুরে পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে এই হুঁশিয়ারি দেন তিনি। এ সময় সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেয়ায় বিএনপির সমালোচনা করেন শফিকুর রহমান। সংস্কারের মাধ্যমে সব আবর্জনা দূর করে একটি পরিচ্ছন্ন দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন বিরোধী দলীয় নেতা। ইমদাদুল্লাহ বাবুর আরেকটি রিপোর্ট। রাজধানীর মিরপুরে 60 ফিট সড়কের মণিপুর এলাকায় বুধবার ভোরে নির্বাচন পরবর্তী পরিচ্ছন্নতা কর্মসূচিতে নামেন ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। নেতা কর্মীদের সাথে নিয়ে ঝাড়ু হাতে ক্লিন ঢাকা গ্রিন ঢাকা কর্মসূচির অংশ হিসেবে ঘণ্টাব্যাপী পুরো সড়কের আবর্জনা পরিষ্কার কার্যক্রমে অংশ নেন জামায়াতের আমির। কর্মসূচি শেষে জামায়াতের আমির সাংবাদিকদের বলেন, রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব ধরনের আবর্জনা দূর করতে চায় বিরোধী দল। সংস্কারের মাধ্যমে সমাজের আবর্জনা দূর করতে চায়। এই আবর্জনা রাস্তার ময়লা, ড্রেইনের ময়লা, সোলার ময়লা থেকে শুরু করে মানুষের মনের আবর্জনা আমরা দূর করতে চাই। আমাদের ছোট্ট একটা দেশ, আমরা সবাই যদি আন্তরিক হই তাহলে নিজ নিজ আঙ্গিনা আমরা পরিষ্কার রাখলেই দেশ পরিষ্কার হয়ে যাবে। একটা ভ্রাতৃত্বমূলক সমাজ ব্যবস্থা গড়ে তোলা, দল মত এবং ধর্মের ঊর্ধ্বে উঠে আমরা এই কাজটা করতে চাই। গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে আমির জামায়াত বলেন, বিএনপির সংস্কার পরিষদের শপথ না মানা জুলাই বিপ্লবকে অপমান করায় শামিল। এই জুলাইয়ের কারণেই তো এই নির্বাচন হলো। এই নির্বাচন হওয়ার কারণে তারেক রহমান সাহেব হয়েছেন প্রধানমন্ত্রী, আমি হয়েছি বিরোধী দলীয় নেতা। এই জুলাই না আসলে কি আমরা এটা হতে পারতাম? এই খেদমতের এই সেবার সুযোগ পেতাম? তাহলে জুলাইকে আমাদের অবশ্যই স্বীকৃতি দিতে হবে, সম্মান করতে হবে এবং জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতে যে সমস্ত সংস্কার প্রস্তাব সামনে এসেছে এই সবগুলা বাস্তবায়ন করা হবে এই সংসদের পবিত্র দায়িত্ব। সরকার যদি উদ্যোগ না দেয় তাহলে আমরা জনগণের হয়ে সেখানে কথা বলব, আমরা কিন্তু ছেড়ে দেব না। জুলাই গণ অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে দেশবাসীকেও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের 50 সদস্যের 41 জনই নতুন। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, প্রতিবেশী রাষ্ট্র ও বহির্বিশ্বের সাথে সম্পর্ক উন্নয়ন সহ নানা চ্যালেঞ্জ নিতে হবে তারেক রহমান সরকারকে।
এমন মন্তব্য করে রাজনৈতিক বিশ্লেষকরা জানান, দলীয় সরকার না হওয়ায় অন্তর্বর্তী সরকারের অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণ ছিল না, ফলে মব সন্ত্রাস ঠেকানো ও বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিয়েছে ডক্টর ইউনূস সরকার। মিজান শাহজাহানের রিপোর্ট। আমি সংবিধানের রক্ষণ। তারেক রহমানের নেতৃত্বে মঙ্গলবার শপথ নেয়ার মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে বিএনপি সরকার। 3 প্রজন্মের 25 মন্ত্রী ও 24 প্রতিমন্ত্রীকে নিয়ে 50 সদস্যের মন্ত্রিসভার সামনে এখন বহুমুখী চ্যালেঞ্জ। প্রথম আলো সম্পাদক মতিউর রহমান মনে করেন, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশাও অনেক বেশি। মব সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর হওয়ার মাধ্যমে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সফলতা দেখাতে হবে বিপুল ভোটে নির্বাচিত সরকারকে। আইন শৃঙ্খলা ব্যবস্থা যেন শান্ত থাকে, কোনো ধরনের মব তন্ত্র বা হামলা, আক্রমণ, মিথ্যা অপবাদ ইত্যাদি যেন না হয়। সরকার যেন এটা যেন প্রতিরোধ করে, এটা যেন থামাতে পারে, এটা যেন না হতে দেয়, এরকম একটা ব্যবস্থা বর্তমান নতুন সরকারের কাছ থেকে আমরা আশা করি। মন্ত্রিসভায় অভিজ্ঞদের পাশাপাশি নবীনদেরও যুক্ত করে চমক দেখিয়েছেন তারেক রহমান। প্রথমবার সংসদ সদস্য হয়েই পূর্ণমন্ত্রী হয়েছেন 9 জন। নতুন সরকারের পূর্ণমন্ত্রীদের মধ্যে 9 জনের এর আগেও মন্ত্রিসভায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। বাকি 16 জন এবারই প্রথম মন্ত্রী হয়েছেন। অন্যদিকে প্রতিমন্ত্রীদের 24 জনের সবারই অভিষেক হলো এবার। তাদের মধ্যে আবার 21 জন এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। 50 সদস্যের ক্যাবিনেটে 1 জন পূর্ণমন্ত্রী সহ নারী 3 জন। নানা দিক বিবেচনা করে গঠন করা এই মন্ত্রিসভা জনপ্রত্যাশা পূরণে সক্ষম হবে বলে আশাবাদী ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তারেক রহমানের নেতৃত্বে যে মন্ত্রী পরিষদ হয়েছে, এটা একটা কমপ্লিট মন্ত্রী পরিষদ হয়েছে। জনগণের আশা আকাঙ্ক্ষার যে তারা পাহাড় পরিমাণ, সমুদ্র পরিমাণ, আকাশ পরিমাণ যে ধরনের স্বপ্ন জনগণ দেখছে, তার বাস্তবায়ন আমরা দেখতে চাই। তবে হয়তোবা খুব অল্প সময়ের মধ্যে বাস্তবায়ন সম্ভব হবে না। আমরা আশা করি বর্তমান মন্ত্রী পরিষদ এবং বর্তমান প্রধানমন্ত্রী তিনি এই রাষ্ট্রকে বিনির্মাণ করবার ক্ষেত্রে যে স্বপ্ন আমাদেরকে দেখিয়েছেন, রাষ্ট্র মেরামতের যে স্বপ্ন তিনি দেখিয়েছেন, সেই স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব হবে। সাংবাদিক ও কলামিস্ট সোহরাব হাসান বলেন, আইনের পক্ষপাতমূলক প্রয়োগ করা যাবে না, সম্পর্ক উন্নয়ন করতে হবে ভারতের সাথে। ভারতের সাথে আমাদের সম্পর্কের একটা টানাপোড়েন তৈরি হয়েছে। সম্পর্ক অবনতিই বলবো যে অন্তর্বর্তী সরকারের সময়। আর সেটি কিভাবে পুনরুদ্ধার করা যায় জাতীয় স্বার্থ রক্ষা করে। যেহেতু ভারত সরকার বলেছে যে নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চায়, সেখানে একটা রাজনৈতিক বোঝাপড়া হবে। মন্ত্রিসভায় বাদ পড়েছেন অনেক আলোচিত রাজনীতিবিদ। আবার চমক দেখিয়ে পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন বিদায়ী সরকারের প্রধান উপদেষ্টার নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের সংকট সমাধান সম্ভব নয় বলে মনে করেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। দায়িত্ব নিয়ে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে এসে তিনি কথা বলেন। তথ্যমন্ত্রীকে সেখানে স্বাগত জানান প্রেসক্লাব, বিএফইউজে, ডিইউজে নেতারা। এ সময় তথ্যমন্ত্রী ইয়াসির খান চৌধুরী, প্রতিমন্ত্রী ইয়াসির খান উপস্থিত ছিলেন। পরে তারা কিছু সময় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। গণ অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধের মাধ্যমে গণহত্যার তথ্য লুকাতে সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলক নির্দেশ দিয়েছিলেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। মামলার বিচারিক কার্যক্রম শেষে তিনি একথা জানান। এদিন ট্রাইব্যুনাল 2-এ গুম খুনের মামলায় সাক্ষ্য দেয়া সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়াকে জেরা করেন জিয়াউল আস্তানের আইনজীবী। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির লিখিত জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করেছে ট্রাইব্যুনাল। সাজ্জাদ জাহানের রিপোর্ট। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের মামলায় প্রসিকিউশন জানায়, হত্যার তথ্য লুকাতে ইন্টারনেট বন্ধের নির্দেশনা দিয়েছিলেন তারা। যে গণহত্যা চালানো হয়েছিল সেটার মাস্টারমাইন্ড যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম 2 জন হচ্ছেন সজীব ওয়াজেদ জয় এবং জুনায়েদ আহমেদ পলক। কারণ তারা 2 জন আইসিটির দায়িত্বে ছিলেন। তারা সেই সময় ইন্টারনেট বন্ধ করে দিয়ে গণহত্যা সংগঠনের ব্যাপারে তারা সর্বাত্মক সহযোগিতা করেন। এই গণহত্যাকে ফ্যাসিলিটেট করার ব্যাপারে তাদের মধ্যে সলা পরামর্শ হয়েছে, ষড়যন্ত্র হয়েছে, পরিকল্পনা হয়েছে, সেগুলো আমরা এখানে তুলে এনেছি। তবে উত্থাপিত অভিযোগ সত্য নয় বলে দাবি করেন জুনায়েদ আহমেদ পলকের আইনজীবী। ওনার আইনগতভাবে ইন্টারনেট বন্ধের নির্দেশনা দেওয়ার কোনো সুযোগ নেই
উনি নির্দেশ দেননি, বরং উনি ইন্টারনেটটাকে রেস্টোর করার জন্য, চালু করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন। এদিকে স্বৈরাচারী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে করা মামলায় শহীদ শরীফ ওসমান হাদির জবানবন্দি সাক্ষ্য হিসেবে আমলে নেয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সেই সাথে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়াকে জেরা করেছে জিয়াউল আহসানের আইনজীবী। সম্প্রতি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে টিউশন ফির বাইরে অতিরিক্ত ফি আদায়ের বিরুদ্ধে করা রিটের প্রেক্ষিতে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে অতিরিক্ত সকল ফি বন্ধে নির্দেশনা দেয়া হয়েছে। সরকার স্পষ্ট ঘোষণা করেছে, কোনো প্রতিষ্ঠানে ভর্তিরত কোনো শিক্ষার্থীর নিকট থেকে কোনো ক্রমেই পুনঃভর্তি ফি নেওয়া যাবে না। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। পবিত্র রমজান উপলক্ষে প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ছুটি শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। বুধবার সংশোধিত ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি নির্ধারণ করে এই সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এমন সিদ্ধান্ত জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবে কদর, জুমাতুল বিদা, ঈদ উল ফিতর, স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে 19 ফেব্রুয়ারি থেকে আগামী 26 মার্চ পর্যন্ত ছুটি থাকবে। দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। বৃহস্পতিবার থেকে রোজা শুরু। সন্ধ্যায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররম ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা থেকে এই ঘোষণা দেওয়া হয়। ধর্মপ্রাণ মুসল্লিরা তারাবির নামাজের মধ্য দিয়ে রমজানের আনুষ্ঠানিকতা শুরু করেছেন। রমজানের প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন বরকত এবং শেষ 10 দিন জাহান্নাম থেকে মুক্তির। তাই যথাযথ ধর্মীয় মর্যাদায় মাসব্যাপী সিয়াম সাধনা পালন করেন মুসলমানরা। কুরআন নাজিলের মাসে ফরজের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদতের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি লাভে চেষ্টা করেন মুসল্লিরা। রোজা শুরুর আগেই রাজধানীর বাজারগুলোতে উপচে পড়া ভিড়। শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে নিত্য পণ্য কিনতে বাজারমুখী হচ্ছেন ক্রেতারা। তবে সরবরাহ কমের অজুহাতে বাড়তি দামে বিক্রি হচ্ছে অধিকাংশ সবজি। কারওয়ান বাজার ঘুরে এসে তৌহিদুর রহমান নিশানের রিপোর্ট। রমজান শুরুর আগে শেষ সময়ে প্রয়োজনীয় পণ্য কিনতে রাজধানীর বাজারগুলোতে ক্রেতাদের ভিড়। কাঁচা বাজার থেকে শুরু করে মাছ, মাংস, ফলমূল এবং ইফতার সামগ্রীর প্রয়োজনীয় উপকরণের দাম আকাশচুম্বী। বাজারে এসে দাম শুনে রীতিমতো হিমশিম ক্রেতারা। কিনতে পারতাছি না তো, এত দাম দিয়ে কিভাবে কিনো? আমরা আশা করতেছি আপনার কাছেও আপনি দেশটা সুন্দর চালান। আপনার সবচেয়ে বড় কাজ হবে আপনি বাজারটা মনিটরিং করেন প্রতিদিন। আপনি নেতা কর্মীদের মনিটরিং করেন, আপনি গরিব বাঁচান, আপনি বাঁচবেন। লেবু যেখানে ছিল 30 টাকা, সেই লেবু আজকে হয়ে গেছে প্রায় 120 টাকা, 100 টাকা করে হালি। এইভাবে কি আমাদের জন্য কিনা সম্ভব? বিক্রেতারা বলছেন পাইকারি বাজারে সরবরাহ কম থাকায় বাড়তি দামে কিনতে হচ্ছে তাদের। তাই খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে। সব ফলের দাম মোটামুটি কমই, পেয়ারা, বড় এগুলোর দাম কম। তরমুজটা তো সিজন না, হালকা একটু দাম বেশি, আর বাকি সব আরো আগে তো কম। শসা আজকে দাম বেশি একটু, 120 টাকা, খিরে 100 টাকা। ক্রেতারা বলছেন বাজার নিয়ন্ত্রণে নতুন সরকারের কার্যকর তদারকি না থাকলে রমজানে বাড়তে পারে আরো ভোগান্তি। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। আমেরিকা এবং উত্তর আমেরিকার বাঙালিদের সংগঠন ফোবানা ফাউন্ডেশনের 40তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে রাজধানী ঢাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ম্যানহাটন ফিশ মার্কেটে শিল্পী এবং কলাকুশলীদের সাথে বুধবার বিশেষ আলোচনা সভায় অংশ নেন ফোবানার প্রতিষ্ঠাতা, সভাপতি এবং বাংলাদেশ সোসাইটি এসসি এর সভাপতি আবু জোবায়ের এবং A10 MCL এর ব্যবস্থাপনা পরিচালক সাজিদুর রহমান মুনিম, A10 এডুকেশনের নির্বাহী পরিচালক রোকসানা আখতার রিনি। সভায় উপস্থিত ছিলেন A10 বাংলার উপদেষ্টা চিত্রনায়ক DA তায়েব এবং তাশরিক আহমেদ সহ অন্যান্যরা। আগামী 4 থেকে 6 সেপ্টেম্বর কানাডার টরন্টোতে ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে সম্মানিত অতিথি হিসেবে থাকবেন A10 বাংলা ও A10 নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজ রহমান। পুরো আয়োজনের মিডিয়া পার্টনার A10 বাংলা। উগ্রবাদী হামলায় ক্ষতিগ্রস্ত প্রথম আলো ভবন শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়েছে। শিল্পী মাহবুব রহমানের বিশেষ ভাবনা আলোর এই প্রদর্শনীর উদ্বোধন উপস্থিত ছিলেন সম্পাদক পরিষদ, নোয়াব এবং বিশিষ্টজনেরা। আগুনের লেলিহান শিখায় পুড়ে যাওয়া সেই ক্ষতবিক্ষত ভবনটি এখন অনন্য এক ক্যানভাস। বিস্তারিত আনান তাসিনরির রিপোর্টে।
গত 18ই ডিসেম্বর একদল উগ্রবাদীর তাণ্ডবে লণ্ডভণ্ড হয় প্রথম আলো ভবন। আগুনে পুড়ে ছাই হয় আসবাব, নথিপত্র আর স্বপ্ন। পুড়ে যাওয়া সেই ভবনে বুধবার থেকে শুরু হলো আলো নামের এক বিশেষ শিল্পকর্ম প্রদর্শনী। শিল্পী মাহবুবুর রহমান তার নান্দনিক ভাবনায় দগ্ধ ভবনটিতে ফুটিয়ে তুলেছেন শিল্প আর সাহসের আলো। উদ্বোধনী অনুষ্ঠানে প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক বলেন, এই পোড়া ভবনে বর্বরতার ছবি ফুটে উঠেছে। আমাদের বর্বরতার যে নমুনা এখানে আছে, আমাদের জাতীয় বর্বরতার, যেটা আমাদের মননকে এখানে পুড়িয়ে ফেলা হয়েছে। ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, এটা মুক্ত চিন্তা ও স্বাধীন সাংবাদিকতাকে হুমকিতে ফেলেছে। আর প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ভবিষ্যতেও নির্ভয়ে কাজ চালিয়ে নেওয়ার প্রত্যয় জানালেন। এটা হচ্ছে মুক্ত চিন্তার পিছনে আগুন দেওয়া, স্বাধীনতার বিরুদ্ধে আগুন দেওয়া, স্বাধীন সাংবাদিকতার বিরুদ্ধে আগুন। সবাই মিলে সংবাদপত্র জগতে একটা নতুন ধারা তৈরি করব, সেটা ঐক্যের, সমঝোতা এবং মিলেমিশে একত্র ঐক্যবদ্ধভাবে চলার পরিবেশ তৈরি করার চেষ্টা করব। প্রদর্শনী দেখে এটিএন বাংলার বার্তা বিভাগের পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, গণমানুষের কথা বলে যেই গণমাধ্যম, সেই গণমাধ্যমই যদি আক্রান্ত হয় তাহলে কে কথা বলবে? আওয়ামী দুঃশাসনের সময় দেখেছি যে বাংলাদেশের গণমাধ্যমের কণ্ঠরোধ করে রাখা হয়েছে, গণমাধ্যম আক্রান্ত হয়েছে। মবক্রেসির নামে শুধুমাত্র প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট নয়, বাংলাদেশে আরও অনেক গণমাধ্যমই কিন্তু আক্রান্ত হয়েছে 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরপর। আমরা ভবিষ্যতে এই ধরনের আর কোনো কর্মপরিকল্পনা যাতে কোনো রাজনৈতিক দল গ্রহণ না করে, কোনো ছাত্র জনতা যাতে গ্রহণ না করে। বিকালে বিভিন্ন দেশের কূটনৈতিকেরা প্রদর্শনী ঘুরে দেখেন। আগামী 28শে ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল 11টা থেকে বেলা 1টা এবং বেলা 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এই আলোর প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। আনান্তা সিনরি, এটিএন বাংলা, ঢাকা। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। জয়পুরহাটে এবার আলুর বাম্পার ফলন হলেও প্রত্যাশিত দাম না পাওয়ায় চরম বিপাকে স্থানীয় কৃষকরা। গত বছর লোকসান হওয়ায় চলতি বছর ভালো দাম পাওয়ার আশায় ছিলেন তারা, কিন্তু উৎপাদন খরচ তুলতে না পারায় হতাশায় ভুগছেন কৃষকরা। ন্যায্য মূল্য পেতে সরকারি হস্তক্ষেপ চেয়েছেন তারা। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। পূর্ব জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদের ইমাম শেখ মোহাম্মদ আলী আল আব্বাসীকে গ্রেফতার করেছে ইসরায়েলি পুলিশ। মসজিদ চত্বরের ভেতর থেকে তাকে আটক করা হয়, তবে তার বিরুদ্ধে কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি। এ ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তারা। সংবাদ সংস্থা ওয়াফার বরাতে বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, আটকের কয়েক ঘণ্টা আগেই আব্বাসীকে 1 সপ্তাহের জন্য মসজিদ প্রাঙ্গণে প্রবেশে নিষেধাজ্ঞা দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ। ওমান সাগর ও ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে যৌথ সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে তেহরান ও মস্কো। সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্রের সাথে ইরান ও রাশিয়ার আলোচনা শেষ হতেই এমন সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ। তেহরানের বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যের ওমান সাগরে এই মহড়া শুরু হবে। এর আগে হরমুজ প্রণালীতে গত সোমবার সামরিক মহড়া চালায় দেশটির প্রভাবশালী বিপ্লবী গার্ড কোর। মূলত আরব সাগরে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতিকে চ্যালেঞ্জ জানিয়েই এই মহড়ার ঘোষণা দিয়েছে তেহরান। এবার খেলার খবর। কোনো অঘটন ঘটতে দিল না পাকিস্তান। বাঁচা মরার লড়াইয়ে নামিবিয়াকে 102 রানের বিশাল ব্যবধানে হারিয়ে টি-20 বিশ্বকাপের সুপার 8 নিশ্চিত করেছে সালমান আগারা। সুপার 8-এ যেতে হলে নামিবিয়াকে হারানোর বিকল্প ছিল না পাকিস্তানের। এমন সমীকরণের ম্যাচে কলম্বোয় টস জিতে ব্যাট করে সাহেবজাদা ফারহানের অপরাজিত সেঞ্চুরিতে 3 উইকেটে 199 রানের পুঁজি পায় পাকিস্তান। ম্যাচ সেরা ফারহান 58 বলে 100 রানে অপরাজিত থাকেন। জবাবে পাকিস্তানের স্পিন আক্রমণে খেই হারায় নামিবিয়া। উসমান তারিক 4টি, শাদাব খান 3টি উইকেট তুলে নিলে মাত্র 97 রানে অল আউট হয় নামিবিয়া। এই জয়ে এ গ্রুপের 4 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে সুপার 8-এ উঠে গেল পাকিস্তান।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব বুঝে নিলেন টেকনোক্র্যাট কোটায় বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী হওয়া বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক ও ঢাকা উত্তরের বিএনপির আহ্বায়ক এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। ঢাকার ১৬ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি, কিন্তু জয়ী হতে পারেননি। পরে টেকনোক্র্যাট কোটায় ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেয় নতুন সরকার। দায়িত্ব গ্রহণকালে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন আমিনুল হক। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। স্বনির্ভর, নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় বিএনপি সরকারের লক্ষ্য। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দুর্নীতিবাজদের সিন্ডিকেট নির্মূলের প্রত্যয়। রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে কঠোর নির্দেশনা প্রধানমন্ত্রীর। অর্থনীতি পুনরুদ্ধার ও আইনশৃঙ্খলা উন্নতিতে ১৮০ দিনের অগ্রাধিকার ভিত্তিক কর্মপরিকল্পনা। জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি তারেক রহমানের বিনম্র শ্রদ্ধা। জিয়া উদ্যানে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধি সৌধে নবনির্বাচিত প্রধানমন্ত্রী। জনপ্রত্যাশা পূরণের অঙ্গীকার নবনির্বাচিত মন্ত্রী প্রতিমন্ত্রীদের। ন্যায় বিচার নিশ্চিতের আশ্বাস। বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা চালুর আকাঙ্ক্ষা। দ্রুত স্থানীয় নির্বাচনের প্রতিশ্রুতি ফখরুলের। জুলাই সনদের বাস্তবায়ন না করলে কোনো ছাড় দেওয়া হবে না, হুঁশিয়ারি জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের। রাজধানীতে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশগ্রহণ। রমজানে প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি শুরু। সংশোধিত ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি নির্ধারণ। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন। এবং দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। বৃহস্পতিবার থেকে রোজা শুরু। নিত্যপণ্য কিনতে শেষ মুহূর্তে বাজারে ক্রেতাদের ভিড়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।